বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসের মতো অণুজীবকে রুখে দিতে সবাই যে যার মতো করে চালিয়ে যাচ্ছেন চেষ্টা। নিজেকে নিরাপদ রাখতে সকলকে থাকতে হচ্ছে নিজ ঘরে। এর মধ্যেও মাঠে থেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি আছেন চিকিৎসকেরা, আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংবাদকর্মীরাও। আর এমন মহামারী আর বিপদেই পরিচয় মিলছে মানবতার। এই যেমন বগুড়াতে গতকাল করোনা আক্রান্ত সন্দেহে এক ব্যক্তি সাড়া পাননি কারো, তার করুণ মৃত্যুর খবর চাউর হয়েছে গণমাধ্যমে। সিলেটে অসুস্থ বিদেশি এক পর্যটককে শুরুতে সহায়তা মেলেনি অন্য কারোর। এই যখন পরিস্থিতি, আসলে এরকম মানবতার যুদ্ধে যে চ্যালেঞ্জটি থাকে সেটি নিয়ে আজকে আলোচনা করব। আছেন আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসডিওর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, এবং সিলেট থেকে যুক্ত হয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা ও এসপি সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার এম নুরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে সিলেটে চলে যেতে চাই ডক্টর এম নুরুল ইসলামের কাছে। আমরা বলছিলাম আজকের শিরোনাম দিয়েছি আমরা মানবতার যুদ্ধ। করোনা ভাইরাস নিয়ে আমরা প্রতিদিনই বিভিন্নভাবে আলোচনা করছি, সচেতনতা নিয়ে আলোচনা করছি, মানুষ ঠিকমতো বাসায় থাকছেন কিনা সেটি নিয়ে আলোচনা করছি। কিন্তু চিকিৎসক যারা সরাসরি রোগীকে সেবা দিবেন, তাদের মধ্যেও এক ধরনের আতঙ্ক কাজ করছে। আবার অনেক সময় চিকিৎসক কিংবা বেসরকারি সরকারি হাসপাতালেও অনেক সময় সাড়া পাচ্ছেন না সাধারণ মানুষ, জ্বর নিয়ে গেলে, সর্দি কাশি হাঁচি নিয়ে গেলে। সেই জায়গায় আসলে মানসিকতার পরিবর্তনের জায়গাটি কিভাবে হবে, এই ভয়টা কাটবে কি করে, আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ ডিবিসি টেলিভিশন এবং দর্শক শ্রোতাদের। আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন, যথার্থ প্রশ্ন। একেবারে কি বলা হয় যে আমাদের মনের কথা আপনি তুলে ধরেছেন। আমরা যাদের চিকিৎসা দিচ্ছি, সাধারণ মানুষ থেকে শুরু করে করোনা আক্রান্ত অথবা করোনা সাসপেক্টেড রোগীদেরকে, আমরা অনেকটা অরক্ষিত এবং সংশয় নিয়ে কাজ করতে হয়েছে। কিন্তু এরপরও সাধারণ মানুষের সেবার কথা চিন্তা করে আমাদের কিন্তু ঘরে বসা থাকা যাবে না। আমরা চিকিৎসাকর্মী, ডাক্তার, নার্স এবং আমাদের সাথে যারা ওয়ার্ড বা অ্যাম্বুলেন্সের কাজ করেন, সবারই কিন্তু সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আমাদেরকে চেষ্টা করছেন আমাদের সুরক্ষা দেওয়ার জন্য। আমরাও সাধারণ মানুষের সেবা সুনিশ্চিত করার জন্য আমি বিশেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটি আপনার কাছে তুলে ধরতে চাই। আমাদের এখানে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এখনও সেবা অব্যাহত আছে। আউটডোর, ইমার্জেন্সি, ইনডোর সব জায়গায় কিন্তু আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি সাধারণ মানুষের স্বাস্থ্যের বিবেচনা করে। তবে একথা সত্যি যে করোনা ভাইরাসের কারণে আমাদের যে সেবার যে ক্ষেত্রটা ছিল এটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। সেই কারণে চিকিৎসক, নার্স এবং আমাদের যারা কর্মী আছে, স্বাস্থ্যকর্মী, সবার মধ্যে একটা শঙ্কা কাজ করতেছে, যেহেতু এটা একটা সংক্রামক ডিজিজ। আমরা সরকার থেকে প্রাপ্ত সুরক্ষা এবং আমাদের নিজেদের উদ্যোগে যে আমরা যে সুরক্ষা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, সেটির মাধ্যমে আসলে আমরা এখন পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে আসতেছি। তবে যে জিনিসটা আমি এখনো বলতেছি, আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একটা চিত্র আপনাদের তুলে দেই। আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিড লেভেলে প্রায় 300 জন চিকিৎসক আছে, যারা তাদের মোবাইল ফোনের মাধ্যমে টেলিমেডিসিন অর্থাৎ টেলিকমিউনিকেশনের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। আউটডোর, ইনডোরও সেবা দিয়ে যাচ্ছে এবং আমরা সার্বক্ষণিকভাবে মানুষের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। আমি এই সাথে আমাদের মিড লেভেল চিকিৎসক যারা আছেন তাদের মাধ্যমে আমরা সারা দেশবাসীকে একটা জিনিস মেসেজ পৌঁছে দিতে চাই। সেটা হচ্ছে আমরা একটা ক্রান্তিকালে আছি, যেহেতু সারা দেশ কার্যত লকডাউনে আছে। আমরা শুধু চিকিৎসা সেবা দিয়ে ক্ষান্ত হচ্ছি না, চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি আমরা সাধারণ এবং নিম্ন আয়ের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি কিছু আমাদের কাজ উল্লেখ করতে চাই। আমরা আমাদের যে উপার্জন আছে তা থেকে সংগ্রহ করে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের সরকারের পাশাপাশি আমরাও সাধারণ মানুষকে আমাদের সাধ্যমতো চাল, ডাল দিয়ে সাহায্য করার চেষ্টা করতেছি। অনেকদের মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে সাহায্য করতেছি। এবং আমি যে জিনিসটা উপলব্ধি করি একজন চিকিৎসক হিসাবে, চিকিৎসা সেবার মান সংকুচিত হয়ে যাওয়ার কারণে যেহেতু
সারা বাংলাদেশের ন্যায় সিলেট বিভাগেও জীবন নিম্ন আয়ের মানুষেরা কিন্তু অনেকটা তাদের কাজের যে ক্ষেত্র ছিল সেটা কমে আসছে, তারা সরকারের বিধিনিষেধের ঘরে ফিরে আসছে। মানে সেই জায়গাটিতে চিকিৎসক যারা আপনারা রয়েছেন তারা চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সেই মাঠ পর্যায়ে তাদেরকে সহায়তার বিষয়টি ভাবছেন এবং করছেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার এম নুরুল ইসলাম। আমি একটু চলে যেতে চাই, আমাদের আরেকজন অতিথি আছেন ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, তিনি ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসডিওর নির্বাহী পরিচালক। ডক্টর শহীদুজ্জামান, আমরা পুরো দেশের চিত্রটি দেখছি প্রায় কাছাকাছি। নিম্ন আয়ের মানুষের যারা খেটে খাওয়া মানুষ, প্রতিদিন দিন আনি দিন খায় যাদের অবস্থা, তাদের জন্য সহায়তার ব্যবস্থা সরকার করছে। তার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা যারা আপনার মতো বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েছে তারা কিভাবে পাশে দাঁড়াচ্ছেন সেই জায়গাটি যদি একটু তুলে ধরেন আমাদের। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই কোভিডের এই সমস্যার পর থেকেই শুরুতে মূলত ব্যাপক হারে ক্যাম্পেইনের কার্যক্রম করেছিলাম, বিশেষত হ্যান্ড ডিভাইস, বিভিন্ন শপ দেওয়া, একটা সোশ্যাল আইসোলেশনের ব্যবস্থা করা। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে মূলত দেশের স্বার্থে এবং বৈশ্বিক যে WHO স্ট্যান্ডার্ড অনুযায়ী লোকজনকে যখন বাড়িতে থাকতে হলো, তখন খুব স্বাভাবিক কারণে এখন করোনার এই সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য কাজকর্মের যে সুযোগ সেটি একেবারেই খেটে খাওয়া দরিদ্র মানুষের জন্য কমে গেছে। বিশেষত আমাদের এই উত্তর পশ্চিমাঞ্চলে যারা প্লেইনল্যান্ড এথনিক মাইনরিটি, আদিবাসী এবং অন্যান্য শ্রেণীর মানুষ, যাদের অল্টারনেটিভ কোনো লাইভলিহুড অপশন নেই, তাদের অবস্থাটি আরো মানবেতর। যে প্রেক্ষিতে আমরা গত 4 দিন ধরে একটি ফুড প্যাকেজ প্রোভাইড করছি এবং এটি 30,000 মানুষের কাছে আমরা পৌঁছানোর ব্যবস্থা নিয়েছি। এই ফুড প্যাকেজের মধ্যে মূলত রয়েছে 8 কেজি রাইস, 1 কেজি পালস, 3 কেজি পটেটো এবং হাফ কেজি ভেজিটেবল অয়েল। তা আমরা মনে করছি যে সরকারের উদ্যোগের পাশাপাশি এই যে উদ্যোগগুলো, এটি যেমন একটি সামাজিক সংগঠন হিসাবে ইউএসডিও গ্রহণ করেছে, ঠিক একইভাবে এটিকে যদি আমরা সম্মিলিতভাবে একটি সামাজিক ঐক্যের জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে সরকারের এই প্রচেষ্টার পাশাপাশি এই প্রচেষ্টাগুলো যত বেশি বেগবান হবে, তত বেশি মূলত আমরা এখন যে সামাজিক দূরত্বের কার্যক্রম, যার মাধ্যমে আমরা করোনা থেকে মুক্ত হতে চাই, সেই প্রচেষ্টাটি আরো শক্তিশালী হবে। এর সাথে আমি আপনাকে যুক্ত করতে চাই যে আমরা কিন্তু এর পাশাপাশি, যেহেতু আমাদের ডাক্তারদেরকেও নিরাপদ থাকতে হবে, সরকার পিপিইর ব্যবস্থা করছেন এবং তার পাশাপাশি আমরাও ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এবং নওগাঁ জেলায় এখানকার চিকিৎসক এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের পিপিই উপকরণ সরবরাহের উদ্যোগ নিয়েছি, যেটাই আগামী সপ্তাহের মধ্যেই তাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া আমরা প্রায় 6,000 হেলথ এবং হাইজিন কিট, এটি একটি কম্বিনেশন বক্স যেখানে বিভিন্ন ধরনের হ্যান্ড ওয়াশিং ডিভাইস, শপ এবং আদার্স বিষয়গুলো রয়েছে, সেটি একটি ফ্যামিলি মোটামুটি 15 দিন ব্যবহার করতে পারবে। এই সাহায্যটিও বা এই সহযোগিতাটিও আমরা ইতিমধ্যে শুরু করেছি। এখন আমাদের কাছে যেটি সবচেয়ে জরুরি মনে হয় সেটি হচ্ছে এই যে বিশেষত আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে গভর্নমেন্ট ইতিমধ্যেই তাদের শ্রমিকদের জন্য এক ধরনের প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু এর পাশাপাশি যারা একেবারেই গ্রাসরুটস লেভেলে একদমই দিন আনে দিন খায়, যারা দিনমজুর, যাদের আসলে অল্টারনেটিভ অপশনগুলো এখন খুব যৌক্তিক কারণেই একেবারেই নেই, তাদের জন্য সরকারের যে সেফটি নেট প্রোগ্রামটি, এটি আরো এক্সপান্ড হওয়া উচিত এবং ইউএসডিও যেমন এই কাজগুলো করছে, অনেকেই করছে, এই কাজগুলোকেও আরো শক্তিশালী করার পাশাপাশি একটি শক্তিশালী সমন্বয় দরকার, যেন ওভারল্যাপিং না হয়ে আমরা সত্যিকার ভাবেই এই সময়ে মানুষের করোনার কারণে যে তাদের বিপদগ্রস্ততা, যেটি একটি বিপদগ্রস্ততা রোগ সংক্রান্ত, আরেকটি হচ্ছে ফুড ইনসিকিউরিটির যে বিপদগ্রস্ততা, এই দুটো জায়গা থেকেই যেন আমরা বেরিয়ে আসতে পারি। অসংখ্য ধন্যবাদ। যথার্থই বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। আমরা একটি বিরতি নিয়ে এসে আপনার সাথে কথা বলবো। ডক্টর এম নুরুল ইসলাম নিশ্চয়ই সাথে থাকবেন। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে। মানবতার যুদ্ধ নিয়ে আরো হবে কথা, সাথে থাকুন। আমরা আবারও ফিরে এলাম মানচিত্রে। এটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। করোনা পরিস্থিতি সেটি একটি বহুমাত্রিক আকার ধারণ করেছে। এটি মানবতার একটি যুদ্ধে মানুষকে দাঁড় করিয়েছে। পুরো বিশ্বের
তেমনিভাবে আমাদেরও। আজ এই নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন ঠাকুরগাঁও থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসডিওর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, এবং সিলেট থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা এবং এসপি সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার এম নুরুল ইসলাম যুক্ত হয়েছেন। আবারও ফিরে যেতে চাই ঠাকুরগাঁওয়ে, যেটি আপনি বলছিলেন যে বেসরকারি উন্নয়ন সংস্থা, আপনাদের সংস্থার মতো আরও অনেকেই স্বেচ্ছাসেবী সংগঠন মিলে সকলেই কাজ করছেন, যারা একেবারেই দরিদ্র হতদরিদ্র তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার একটি বিষয়। কিন্তু আমরা এখানে দেখছি প্রশাসন অনেক তৎপর, ডাক্তাররা তৎপর রয়েছেন, সংবাদ মাধ্যম কর্মীরা তৎপর রয়েছেন, স্বেচ্ছাসেবীরাও আছেন। এর পাশাপাশি সরকারের পাশাপাশি সমন্বিতভাবে যে উদ্যোগের কথা আপনি ইঙ্গিত দিয়েছিলেন আলোচনার প্রথম অংশে, সেটিকে আসলে কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? কারণ এই পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয়, চ্যালেঞ্জটি নিশ্চয়ই আরো কঠিন হয়ে দাঁড়াবে সকলের জন্যই। ধন্যবাদ। আপনি যেটা একটু আগেই বলেছেন যে এই যে এখন করোনার যে ক্রাইসিসটি, এটা হচ্ছে একটি বহুমাত্রিকতা রয়েছে, এবং বহুমাত্রিকতা যেটি শুধুমাত্র যে আমাদের একটি হেলথ বা লাইফ হ্যাজার্ড বিষয়টি সেখানে আর নেই। এটি সামগ্রিকভাবে আমাদের জীবন এবং যাপিত জীবনের যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যদি এটিকে একটি সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে করোনা পরিস্থিতি নিশ্চয়ই একটি সময়ে যে আমরা উত্তরণ ঘটাবো, সামগ্রিকভাবে বিশ্বেও হয়তো এর প্রবণতা বা প্রকোপ এক পর্যায়ে কমে আসবে, ঠিক। কিন্তু যে ক্ষয়ক্ষতিগুলো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখন সবচাইতে জরুরি যেটি প্রয়োজন, আমরা যেটা ফিল করি, যেটি মনে করি, যে এটিকে একটি সামগ্রিক, একটি সোশ্যাল মুভমেন্ট হিসাবে, একটি সামাজিক আন্দোলন হিসাবে দেখার। এজন্যই প্রয়োজন হচ্ছে, আপনি একটু আগেও শুরুতে বলেছিলেন যে দেশের বিভিন্ন জায়গায় করোনার যেমন এক ধরনের প্রবণতা, আরেকটি প্রবণতা হচ্ছে যে মানুষের প্রতি যে ভালোবাসার জায়গা, সেখানে করোনার দ্বারা এমন ভাবে ভীত সন্ত্রস্ত হচ্ছি আমরা যে কখনো কখনো দেখা যাচ্ছে যে করোনা আক্রান্ত রোগীর প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটি একেবারেই মানবিক নয়, এবং অনেক ক্ষেত্রে আমাদের যে হাজার বছরের যে নর্মস, যে ঐতিহ্য, যে মানবিকতা, সেই জায়গাগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণে এটির জন্য একটি সমন্বিত সামাজিক যে ইতিবাচক শক্তি, সেটি সরকারকে সাথে নিয়ে সবাই মিলে এমন একটি উদ্যোগ গ্রহণ করা, যেখানে প্রতিনিয়ত আমরা করোনার ক্যাম্পেইন যেমন করব, আমরা করোনার জন্য যারা অতি দরিদ্র মানুষ তাদের খাদ্য সহায়তা যেমন করব, ঠিক একইভাবে এ ধরনের সাইকোসোশ্যাল ট্রমায় যেন মানুষ না পড়ে যায়, আমরা যেন সেই একইভাবে, আমাদের মুক্তিযুদ্ধের একটি চেতনা রয়েছে, আমরা এরকম একই চেতনায় যেন সবাই সম্মিলিতভাবে এখান থেকে উত্তরণ ঘটাতে পারি, যে উত্তরণ করোনা পরবর্তী সময়েও বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, বা আমরা যেটুকু আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়ছি, সেটিকে যেন আমরা ওভারকাম করতে পারি। যে কারণে এখন আমরা মনে করি, যেমন কয়েকটি উদাহরণ আমরা দিতে পারি, যে আমরা ঠাকুরগাঁও শহরে কিন্তু প্রতিদিন বিশুদ্ধ পানি সরবরাহ দিয়ে শহর জীবাণুমুক্ত করার চেষ্টা করছি। আমরা অভিভূত হয়েছি যে এখানকার সাধারণ মানুষ, তরুণেরা, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমগুলোতে যুক্ত থাকতে চায়। আমরা সামাজিক দূরত্বের কথা তাদেরকে বলছি, আবার একই সাথে এই যে সহমর্মিতার যে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য, সেটিকেও কিন্তু নানাভাবে এই দূরত্বের মধ্যে থেকেই, এই হেলথ প্রোটোকলের মধ্যে থেকেই আমাদেরকে কিন্তু নারিশ করতে হবে, এবং যে জন্য আগামী দিনগুলোতে পর্যায়ক্রমিকভাবে এই সোশিও কালচারাল এবং আপনার যে ধরনের আমরা এক ধরনের বিষাদগ্রস্ততাতে যেন না পড়ে যাই, আমরা যেন আমাদের মানসিক শক্তি, শারীরিক সামর্থ্য এবং যার যা অর্থনৈতিক সুযোগ রয়েছে, এগুলোকে একত্রিত করে এগিয়ে নিয়ে যেতে পারলেই, এবং সেক্ষেত্রে সবাই মিলে যদি একত্রিত হওয়া যায়, এবং সবাই যদি সকলের পাশে দাঁড়াই, সেই মানসিকতার জায়গাটি যেন আমরা আরো সমুন্নত থাকতে পারি। আপনার আলোচনায় সেটি প্রকাশ পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান আপনার বক্তব্যের জন্য এবং যুক্ত হওয়ার জন্য। চলে যেতে চাই সিলেটে আছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ডাক্তার এম নুরুল ইসলাম। ডাক্তার নুরুল ইসলাম, আপনি বলছিলেন যে চিকিৎসকরা এই যুদ্ধের একদম ফ্রন্টিয়ার, এই যুদ্ধের সবচেয়ে সামনের সৈনিক। তাদের নিজেদের জীবনের ঝুঁকিও যেরকম রয়েছে, আবার মানবিকতার জায়গাটিও রয়েছে। মানবিকতার জায়গাটির দৃষ্টিভঙ্গিগত জায়গায় যাতে পরিবর্তন না হয়, সকলে যাতে সকলের পাশে দাঁড়াতে পারি, সে জায়গায় যে সমন্বিত উদ্যোগের কথা বলছিলেন, সেটিকে আরো সংহত করা যায় কি করে, আপনার মতামত জানতে চাই। আপনি যথার্থই বলেছেন যে এই যে করোনার যে পরিস্থিতি বর্তমানে,
দেশের এই ক্রান্তিকালকে অনেকে করোনা কাল হিসেবে চিহ্নিত করেছেন। সরকারের একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমরা আমাদের যার অবস্থান থেকে এই সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসতে হবে, দেশের সাথে এগিয়ে আসতে হবে। আমি ভূপেন হাজারিকার একটি গানের কলি মনে করে দিতে চাই আপনাকে। উনি বলেছিলেন একটা গানে, মানুষের জন্য একটা গান গেয়েছিল, ওইখানে একটা 3টা লাইন আছে যে, বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। আসলে আমরা এখন যারা তরুণ সমাজ আছি, আমি মনে হয় এই গানের কলিটার সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই, সরকারের অবস্থান থেকে তার রাষ্ট্রের সকল নাগরিককে সেবা দান করে এই ক্রান্তিকাল পরিত্রাণের চেষ্টা করবে। আর আমাদের কাজ হচ্ছে আমাদের অবস্থান থেকে আমি আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য, আমার সমাজের জন্য, আমার লোকালিটির জন্য আমার নিজেকে বিলিয়ে দেওয়ার সময় আমি আমার ফলোয়ার্স যারা আছে এবং আমরা যে সমস্ত সংগঠনগুলো করি, আমি 2-3টা সংগঠনের নাম আপনাকে বলে চাই। মিড লেভেল চিকিৎসক পরিষদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সুনামগঞ্জে আমাদের একটা সংগঠন আছে মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আবার সুনামগঞ্জ নদীর ওই পারে আরেকটা সংগঠন আছে ফেনীবিল সমাজ কল্যাণ সংস্থা। আমি প্রতিটা সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি প্রতিটি সদস্যদেরকে আমি শুধু একটা বার্তাই দিতে চাই, এই কাজটা যদি আমি সমন্বয়হীনতায় ছাড়া যদি রাষ্ট্র এবং আমি যদি সমন্বয়হীনত করতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে হয়তো চরম মূল্য দিতে হবে। তাই আমি আমার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি 3টা ভাগ হয়ে দেশের সাথে কাজ করার জন্য নিজেদেরকে নিয়োজিত করেছি। একটা হচ্ছে শর্ট টাইম, একটা হচ্ছে মিড টার্ম, একটা হচ্ছে লং টার্ম। আমি আশা করি এই 3টা বিভাগে ভাগ করে আমরা যদি এই দেশের এই করোনা কালে, দেশের এই ক্রান্তিকালে নিজেদের সর্বোচ্চ দিয়ে দেশের সাথে এগিয়ে আসতে পারি, আমার মনে হয় আমরা এই করোনা যুদ্ধ যেটা বলেন না কেন, এটা সেটি উত্তরণে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যেতে পারবো নিশ্চয়ই, এবং মানবতার যুদ্ধে মানুষই জয়ী হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার এম নুরুল ইসলাম, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল এই বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।